আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলতেছি ষষ্ঠ অধ্যায় পলিমার এই অধ্যায়ের বরিশাল বোর্ড 2020-এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে। তো তাহলে চলো আমরা একটু উদ্দীপকটা পড়ে আমরা এখান থেকে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করি। বলতেছে যে রানার বাবা গত বছর রানাকে এক ধরনের কাপড়ের তৈরি শার্ট কিনে দেন যার তন্তুগুলো অনুবীক্ষণ যন্ত্রের নলের মতো দেখায়। সো কাপড়ের তৈরি শার্ট, এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে অনুবীক্ষণ যন্ত্রে, তাই সেটাকে নলের মতো দেখা যায়, নলের মতো গেল একটা। সেকেন্ড বলতেছে এই বছর শীতে পরিধানের জন্য তার মা তাকে একটি সোয়েটার কিনে দেন যার তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে এবং কুঞ্চন প্রতিরোধের ক্ষমতা রয়েছে। সো শীতের উষ্ণ যে কাপড়গুলো আছে সেই কাপড়ের কথা বলতেছে। 3 নাম্বার, তার জন্মদিনে মামা উপহার হিসেবে একটি পাঞ্জাবি কিনে দেন যার তন্তুগুলো এক প্রজাতির পোকার গুটি হতে বিশেষ প্রক্রিয়ায় আহরণ করা হয়। তো মামার কথা বলছে যে মামা যেটা দিয়েছেন সেটা এক ধরনের পোকা, এই পোকার গুটি থেকে এটা কালেক্ট করা হয়। আচ্ছা, তো আমাদের এখন এই যে 3টা কি ওয়ার্ডকে আমরা মার্ক করলাম, তো এই ওয়ার্ডগুলোর সাহায্যেই আমরা কিন্তু আমাদের যেই সুতা, সেই সুতার কোয়ালিটি আমরা নির্ধারণ করব। আচ্ছা, আমাদের ক নাম্বার প্রশ্ন। আচ্ছা দেখো, আমরা যাচ্ছি আমাদের এখন ক নাম্বার প্রশ্নে। ক নাম্বার প্রশ্নে কি বলেছে? ক নাম্বার প্রশ্নে বলেছে রাবার কাকে বলে। তো এখন আমরা সেই রাবারের অ্যান্সার খুঁজবো। খেয়াল করো কি বলতেছে অ্যান্সার হিসেবে, যে পানিতে অদ্রবণীয় এবং অদানাদার কঠিন স্থিতিস্থাপক পদার্থকে রাবার বলে। পানির সাপেক্ষে আমরা সেদের বৈশিষ্ট্যটা আইডেন্টিফাই করতেছি যে পানিতে অদ্রবণীয় অদানাদার কঠিন স্থিতিস্থাপক পদার্থকে রাবার বলে। ফার্স্ট কাহিনী শেষ। আচ্ছা, সেকেন্ড খ নাম্বার কি বলছে দেখো। খ নাম্বার বলতেছে যে, ঘ নাম্বার প্রশ্নটাকে একটু দেখে আসি। খ নাম্বার প্রশ্ন ছিল আমাদের এরকম যে বাকেলাইটকে কেন থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়। বাকেলাইটকে কেন থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়, সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড প্রশ্নে যাচ্ছি। সেকেন্ড প্রশ্নে কি বলতেছে দেখো, যে সকল প্লাস্টিককে তাপ দিলে নরম হয় না বরং পুড়ে শক্ত হয়ে যায়, একবারে বেশি ছাঁচে ফেলে নির্দিষ্ট আকার দেওয়া যায় না, সেই সকল প্লাস্টিককে থার্মোসেটিং প্লাস্টিক্স বলে। মানে সহজ হিসাব, যে তাপ দিলে যেগুলো কি হয়, শক্ত হয়ে যায়, পুড়ে শক্ত হয়ে যায়, এবং যেগুলোকে একবারের বেশি নির্দিষ্ট আকার দেওয়া যায় না, দ্যাট মিনস তুমি একবার এটাকে মানে শক্ত করে ফেলছো, তুমি এটাকে আর নরম করতে পারবে না, সে সকল প্লাস্টিককে থার্মোসেটিং প্লাস্টিক বলে। বাকেলাইটকেও তাপ হয় না বরং পুড়ে শক্ত হয়ে যায়, মানে নরম তাপ দিলে সে নরম না হয়ে বরং পুড়ে সেটা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবং একে একবারের বেশি আকৃতি দেওয়া যায় না, তাই বাকেলাইটকে থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়। তো এখানে দেখো, বাকেলাইটকেও কি হয় না, তাপ দিলে সেটা শক্ত হয়, নরম হয় না, সেটা নরম না হয় বরং কি হয়ে যায়, পুড়ে শক্ত হয়ে যায়, এবং একে একবারের বেশি আকৃতি এর পরিবর্তন করা যায় না, তাই এটাকে আমরা থার্মোসেটিং প্লাস্টিক বলতে পারি। গেল খ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন কি বলছে, উদ্দীপকে মায়ের কিনে দেওয়া পোশাকের তন্তু কিভাবে সংরক্ষণ করা হয় ব্যাখ্যা করো। এই যে মা যে তাকে একটা শীতকালের পরার জন্য একটা সোয়েটার কিনে দিয়েছেন যার তন্তুর মাঝখানে ফাঁকা জায়গা, এই তন্তু আসলে কি, এটা সম্পর্কে আমাদের গ এর প্রশ্ন, এবং আমরা এখন সেখান থেকে অ্যান্সার খোঁজার চেষ্টা করব গ নাম্বার প্রশ্নের। ওকে, দেখো কি বলতেছে যে গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের মায়ের কিনে দেওয়া পোশাকের তন্তু হলো পশম তন্তু। যেহেতু এটা দ্বারা শীতকালের একটা সোয়েটার বানানো হয়েছিল, তার মানে আমরা জানি যে পশম তন্তু কি করতে পারে, বাইরের ঠান্ডা আবহাওয়াকে প্রোটেক্ট করতে পারে, ভিতরটাকে উষ্ণ করে রাখতে পারে। আচ্ছা, বিভিন্ন প্রাণীর শরীর হতে আমরা সেই পশম সংরক্ষণ করা হয়, পশম যেভাবে সংরক্ষণ করা হয় সেই প্রসেসটা আমরা এখন এখানে বর্ণনা করতেছি। তো পশম আসো কিভাবে পশমকে সংরক্ষণ করা হয়। তো পশম সংরক্ষণ একটি অতি প্রাচীন তন্তু, মানে পশম একটি অতি প্রাচীন তন্তু। বিভিন্ন জাতের ভেড়ার লোম থেকে পশম উৎপন্ন হয়, আমরা ভেড়ার লোম থেকে এই পোশাকগুলো আসলে বানাই। প্রায় 40 জাতের মেষ ভেড়া থেকে 200 ধরনের পশম তৈরি করা হয়। জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় তাকে বলে ফ্লিস উল। এই যে নাম বলছে, মানে জীবন্ত ভেড়া থেকে লোমটাকে সরিয়ে আমরা যেই পশমটা এখানে উৎপন্ন করতে পারি সেটাকে বলা হয় ফ্লিস উল। আচ্ছা, মৃত বা জবাই করা মেষ থেকে যেই পশম তৈরি করা হয় তাকে বলা হয় পুলড উল। এই যে নামগুলো বলে দিচ্ছে, জীবিত হলে কি হবে, মৃত হলে কি হবে। আচ্ছা, জীবিত মেষ বা ভেড়া হতে তন্তু সংগ্রহের পরও প্রাণীর কোনো রকম সমস্যা ছাড়া বেঁচে থাকে, বরং পুনরায় লোম গজায়। মানে আমরা এমন না যে ভেড়ার গা থেকে যদি আমরা পশম একবারে কেটে ফেলি সে মারা যাবে, এমনটা না। তাহলে সেক্ষেত্রে আমাদের
কি করতে হবে না, ওর গায়ে আবার নতুন করে পশম গজাবে। সো যেটা বলা হয় যে বেড়া হতে তন্তু সংরক্ষণ পর প্রাণী কোনো ধরনের সমস্যা ছাড়াই বেঁচে থাকে এবং পুনরায় লোম গজায় এবং তাকে পুনরায় লোম গজায়। এভাবে একই পশুর গা থেকে একাধিকবার পশম সংরক্ষণ করা যায়। তো তুমি জাস্ট এই যে মানে জাস্ট নর্মাল একটা প্রসেস, আমরা ফার্স্টে এটাকে পশমটা কেটে দেন সেগুলোকে সুন্দর মতো ওয়াশ করে সেই পশমগুলোকে একটু ছাড়াই, এরকম করে একটার সাথে একটা লেগে থাকে তো সেটাকে ছাড়াই, দেন সেখান থেকে আমরা জামা কাপড় বোনার মতো উপযোগী করে তুলি। এটাই হচ্ছে আমাদের গয়ের প্রশ্ন। ওকে, তো আমরা যাচ্ছি এবার ঘয়ের প্রশ্নে। দেখো ঘয়ের প্রশ্নে কি বলেছে আমাদেরকে, ঘয়ের প্রশ্নে বলেছে যে গ্রীষ্মকালে পরিধানের জন্য বাবা ও মামার পশম যেই পোশাক দিয়েছে, বাবা কি দিয়েছিল, বাবা দিয়েছিল একটি সুতির একটি কাপড়ের শার্ট কিনে, যেটার অনুবীক্ষণ যন্ত্রে যেটা তন্তুগুলো দেখতে নলের মতো, আর মামা দিয়েছে একটি পাঞ্জাবি যেটা কিনা রেশম না, বেসিক্যালি এখানে বলছে পোকার গুটি। তো পোকার গুটি বলতে আসলে রেশম পোকার গুটির কথাই বোঝানো হচ্ছে। তো বলছে গ্রীষ্মকালে কোন পোশাকটা পরিধান করাটা বেশি সুবিধাজনক, কোনটির ভূমিকা বেশি, তুলনামূলকভাবে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা আসো আমরা এখন ঘ নাম্বার প্রশ্ন নিয়ে কথা বলবো যে গ্রীষ্মকালের তুলনায়, গ্রীষ্মকালে প্রচন্ড গরম থাকে, সেই সময় আসলে কোনটা বেশি আরামদায়ক হবে, কোন পোশাকটা আসলে বেশি সুন্দর হবে পরিধান করার ক্ষেত্রে। ওকে, তো দেখো শুরুতে কি বলছে যে তো উদ্দীপক অনুযায়ী রানার বাবার কিনে দেওয়া তন্তুগুলো অনুবীক্ষণ যন্ত্রে নলের মতো দেখা যায়, সুতরাং এটি সুতি কাপড়। যেহেতু নলের মতো দেখা যায় সুতরাং এটি কি কাপড়, সুতি কাপড়। এবং রানার মামার দেওয়া যে পাঞ্জাবিগুলো আছে সেই পাঞ্জাবিগুলো কাপড়ের তন্তু এক প্রজাতির পোকার গুটি হতে আহরণ করা হয়, তাহলে এটি হচ্ছে রেশম কাপড়। তাহলে আমরা দুইটা ক্লু ক্লিয়ার, যে বাবা দিয়েছে সুতির কাপড় থেকে কোনো একটা ড্রেস কিনে দিয়েছে, আর মামা দিয়েছে কি রেশম কাপড় দ্বারা কোনো একটা পোশাক পরিধান করে দিয়েছে। গ্রীষ্মকালে পরিধানের জন্য সুতি কাপড়ের ভূমিকা বেশি। গ্রীষ্মকালে সুতি কাপড়টা অনেক ভালো, মানে আরামদায়ক, ব্যবহার করাটা বেশ আরামদায়ক, এইটাই এখানে বলেছে সুতি কাপড়টা। আচ্ছা এবার কেন সুতি কাপড়টাকে আমরা ভালো বলবো সেইটার ব্যাখ্যা দেখো। সুতি থেকে সুতা মূলত তুলার আঁশ থেকে তৈরি হয়, সেই তুলার আঁশ থেকে তৈরি হয়। সুতি তুলার তল মসৃণ হওয়াতে বাইরের বাতাস এই কাপড়ের মধ্যে সহজেই প্রবেশ করতে পারে। দেখো সহজেই প্রবেশ করতে পারে, বাইরের যে আমাদের পরিবেশের যে বাতাস সেটা সহজেই প্রবেশ করতে পারে বিধায় আমরা কি করি, আমরা আরামটাকে বেশি অনুভব করি। তাছাড়া সুতির কাপড় গরমকালে দ্রুত শরীর থেকে তাপ গ্রহণ করে বাইরে পরিবেশের মধ্যে ছেড়ে দেয়। মানে তোমার শরীরে যদি যেই তাপটা উৎপন্ন হয় সেটা সুতির কাপড় দ্রুত সেটা তোমার বাইরে বের করে দেয়, শরীর থেকে বাইরে বের করে দেয়। তাহলে তোমার শরীরের মধ্যে তাপটা জমা হচ্ছে না, ফলে শরীর কি থাকে, ঠান্ডা থাকে। গ্রীষ্মকালে যেহেতু প্রচন্ড গরম পড়ে তখন তো আমাদের উচিত হয় কি শরীরটাকে ঠান্ডা রাখা। তো সুতির কাপড় সেই ক্ষেত্রে মানে বিশেষ ভালো একটা ভূমিকা সে রাখতে পারে। অপরদিকে রেশম হালকা কিন্তু উষ্ণ, গুরুত্বপূর্ণ একটা কথা, রেশম কিন্তু হালকা বাট উষ্ণ, সে তোমার শরীরের মধ্যে তাপটা প্রডিউস করবে, তাপটা বাড়াবে। রেশম কাপড়ের তাপ পরিবহন পরিচালন ক্ষমতা কম, ফলে রেশমি কাপড়ের ভিতর দিয়ে তাপ সহজে চলাফেরা করতে পারে না। আমরা যেরকম সুতি কাপড় যেরকম তাপ উৎপন্ন হচ্ছে শরীরে, সে খুব দ্রুত সেই তাপটাকে বের করে দিল, কিন্তু রেশমি কাপড় সেই কাজটা করতে পারে না, বরং সে তাপটাকে হোল্ড করে রাখে, সেই তাপটাকে ধরে রাখে। তাই রেশমি কাপড় পরিধান করলেও গায়ে গরম লাগবে, এটা স্বাভাবিক। অতএব বলা যায় যে উদ্দীপকের যে আলোক সেখানে ওর বাবার দেওয়া যে পোশাক যেটা ছিল, যেটা কিনা সুতি কাপড়ের পোশাক, এই পোশাকটা তাকে গ্রীষ্মকালে বেশি আরাম দিবে। আবার শীতকালের কথা চিন্তা করলে তার মায়ের দেওয়া পোশাক বা তার মামার দেওয়া পোশাক এটা শীতকালের জন্য বেশি ইফেক্টিভ হবে। তো এই কথাগুলোই আমাকে এখানে লিখতে হবে। ওকে, তো তাহলে আমরা এইখান থেকে এই যে সৃজনশীল প্রশ্ন আছে বরিশাল বোর্ড 2020, এটার ক, খ, গ, ঘ 4টা প্রশ্নের অ্যান্সার কমপ্লিট করে ফেললাম। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।